আমরা জানি যে বর্তমান পৃথিবীতে প্রায় সব দেশই একটা ফরেন রিজার্ভ মেইনটেইন করে। তো এই ফরেন রিজার্ভে বেশ কিছু বৈদেশিক মুদ্রা থাকে এবং এই বৈদেশিক মুদ্রাগুলোর সাহায্যে তারা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক লেনদেন এবং আন্তর্জাতিক ঋণ, বৈদেশিক বিনিয়োগ ইত্যাদি আরো অনেক কাজ-কারবার করে থাকে। তো এই ফরেন রিজার্ভে কিন্তু মূলত ৬ টা মুদ্রা রাখা হয়। ১ নম্বর হলো ইউএস ডলার, ২ নম্বর হলো ইউরো, ৩ নম্বর হলো জাপানিজ ইয়েন, ৪ নম্বর হলো চাইনিজ ইউয়ান, ৫ নম্বর হলো ব্রিটিশ পাউন্ড এবং ৬ নম্বর হলো সুইস ফ্রাঙ্ক। এখন প্রশ্ন হলো যে বিশেষভাবে এই ৬ টা মুদ্রা কেন রাখা হয়? এবং এই ৬ টা মুদ্রার বিশেষত্ব কি? এই ৬ টা মুদ্রাকে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার করার একটা বড় কারণ হলো যে এই মুদ্রাগুলো হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মুদ্রা। অর্থাৎ আমাদের দেশে যেরকম বাংলাদেশের টাকা, টাকার কিন্তু বাংলাদেশের বাইরে সেরকম কোনো চাহিদা নেই। আমরা যদি বাংলাদেশের বাহিরে অন্য কারো কাছ থেকে টাকার বিনিময়ে ডলার নিতে চাই, তাহলে কিন্তু আমরা সেরকম কোনো ক্রেতা পাবো না। কিন্তু এই একই কাজটা যদি আমরা জাপানিজ ইয়েনের মাধ্যমে করতে চাই, অর্থাৎ জাপানিজ ইয়েন দিয়ে আমরা যদি জাপানের বাহিরে অন্য কারো কাছ থেকে ডলার কিনতে চাই, তাহলে কিন্তু এরকম অনেক লোক পাওয়া যাবে যারা ইয়েনের বিনিময়ে ডলার দিতে ইচ্ছুক। অর্থাৎ জাপানের বাহিরেও ইয়েনের চাহিদা আছে। একইভাবে ইউরো বা ইউয়ান কিংবা পাউন্ড ইত্যাদির ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই মুদ্রাগুলোকে মানুষ অনেক বেশি গ্রহণ করে থাকে এবং এগুলোর তাদের যে দেশ থেকে এই মুদ্রাগুলো ছাড়া হয়, তার বাহিরেও কিন্তু এই মুদ্রাগুলোর অনেক বেশি চাহিদা আছে। এবং এই যে অতিরিক্ত চাহিদা থাকা, এটার কারণে কিন্তু এসব দেশ বেশ কিছু সুবিধাও ভোগ করে। যেরকম বাংলাদেশকে যদি কোনো দেশ টাকা ধার দেয়, ধরা যাক বাংলাদেশ সরকারকে কোনো দেশ টাকা ধার দিল বা কোনো প্রতিষ্ঠান টাকা ধার দিল, তাহলে কিন্তু সেই টাকা, সেই ধার বাংলাদেশকে কিন্তু ডলার দিয়ে পরিশোধ করতে হবে। বাংলাদেশ কিন্তু টাকা ছাপিয়ে সেই ধার পরিশোধ করতে পারবে না। কিন্তু ধরা যাক জাপানিজ সরকারকে যদি কোনো কোম্পানি বা যদি কোনো প্রতিষ্ঠান বা যদি কোনো দেশ ঋণ দেয়, তাহলে কিন্তু জাপানের সরকার চাইলে ইয়েন ছাপিয়ে সে ঋণ পরিশোধ করতে পারবে। যদি সেই দেশ বলে যে তারা ইয়েন ব্যতীত অন্য কোনো মুদ্রা দিয়ে সেই ঋণ নিতে চায়, যেরকম তারা ইয়েনের বদলে ডলার দিয়ে সেই ঋণ নিতে চায়, তাহলে কিন্তু তারা জাপানের সরকার সেটা কিন্তু করতে পারবে। সেক্ষেত্রে তারা ইয়েন ছাপিয়ে সেটাকে ডলারে কনভার্ট করে তারপরে সেই ঋণ পরিশোধ করতে পারবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এরকম সুবিধা নেই। এখন প্রশ্ন হলো যে তা এই মুদ্রাগুলো কেন এত শক্তিশালী? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব। তো কোনো একটা মুদ্রা শক্তিশালী হওয়ার প্রথম কারণ হলো সেই দেশের, যেই দেশ থেকে এই মুদ্রা ছাড়া হয়, তাদের জিডিপি বেশি থাকা বা মাথাপিছু জিডিপি বেশি থাকা। যেরকম জাপান, চায়না, ইউএসএ, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এই দেশগুলোর মধ্যে শুধুমাত্র চায়না ছাড়া বাকি সব দেশেরই মোট জিডিপি কিন্তু $40,000 এর কাছাকাছি, $35,000 এর বেশি। তো এই যে হাই জিডিপি থাকা, এটা কিন্তু মুদ্রা শক্তিশালী হওয়ার প্রথম কারণ। তো হাই জিডিপি থাকার অর্থ হলো সেই দেশগুলো অনেক ধনী এবং তারা তাদের মুদ্রাকে ব্যাকিং দিতে পারবে। তবে চায়নার জিডিপি অর্থাৎ মাথাপিছু জিডিপি যদিও মাত্র $13,870 মতো, কিন্তু চায়নার যে মোট জিডিপি সেটা অনেক হাই, প্রায় $19 ট্রিলিয়ন। তো এত হাই হওয়ার কারণে চায়নার মুদ্রাও পৃথিবীতে অনেক বেশি সমাদৃত এবং সেটা অনেক বেশি শক্তিশালী। সুতরাং আমরা যেটা দেখলাম যে কোনো একটা দেশের মুদ্রা শক্তিশালী হওয়ার প্রথম কারণ হলো সেই দেশের জিডিপি অনেক বেশি হাই থাকা এবং সেই দেশ ধনী হওয়া। মুদ্রা শক্তিশালী হওয়ার দ্বিতীয় কারণ হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কম থাকা। তো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কম থাকা আমরা একটা চার্ট দেখলে বিষয়টা বুঝতে পারবো যে এই যে এই আমরা আগে যে ৬ টা দেশের কথা উল্লেখ করেছি, সেই ৬ টা দেশের প্রায় কিন্তু সবগুলো দেশেরই আ মুদ্রাস্ফীতি ৩% এর কাছাকাছি বা ৩% থেকে কম। এমনকি চায়নার মুদ্রাস্ফীতি কিন্তু ১% থেকেও কম। ফ্রান্সের মুদ্রাস্ফীতি ২% থেকেও কম। তো অপরদিকে আমরা যদি বাংলাদেশ, তুরস্ক, রাশিয়া এসব দেশের মুদ্রাস্ফীতির দিকে তাকাই, তাহলে কিন্তু দেখব যে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ২০২৪ সালে ছিল ১১%, তুরস্কের মুদ্রাস্ফীতি ছিল ৭৫%, রাশিয়ার মুদ্রাস্ফীতি প্রায় ১০% এর কাছাকাছি। তো মুদ্রাস্ফীতি কম থাকাটাও কিন্তু মুদ্রা শক্তিশালী হওয়ার একটা কারণ। তো মুদ্রাস্ফীতি কম থাকলে সুবিধাটা কি? মুদ্রাস্ফীতি হলো যে ধরা যাক আপনার আজকে যদি কোনো একটা জিনিস কিনতে ৳১০০ লাগে, আর ১ বছর পরে যদি আপনার সেই জিনিসটা কিনতে ৳১০৩ লাগে, তাহলে এর অর্থ হলো আপনার দেশে ৩% মুদ্রাস্ফীতি হয়েছে। তো মুদ্রাস্ফীতি বেশি হলে আপনার দেশের টাকার মান দ্রুত পড়তে থাকে। যেরকম আজকে আপনি যদি ৳১০০ দিয়ে যে জিনিসটা কিনতে পারবেন, হ্যাঁ? আপনার দেশে যদি ৩% মুদ্রাস্ফীতি হয়, তাহলে ১ বছর পরে সেই ৳১০০ র মান কমে ৳৯৭ হয়ে যাবে। অর্থাৎ মুদ্রার দাম দ্রুত ফল করবে। তো আপনি যদি এখন ধরা যাক আপনি টাকায় আপনার মোট সম্পত্তি জমা রাখলেন, তাহলে দেখা যাবে যে আজকে
আজকে আপনার কাছে যদি 100 টাকা থাকে, তাহলে 1 বছর পরে সেটার মান কমে 90 টাকা হয়ে যাবে। কিন্তু সেই একই সম্পদ আপনি যদি ডলারে জমা রাখেন, তাহলে দেখা যাবে যে 1 বছর পরে সেটার দাম সর্বোচ্চ গেলে 98 বা 97 টাকা হতে পারে। তো এই যে সম্পদের দাম যে ফল করে না, সম্পদের দাম যে ধীরে, ধীরে ফল করে, এটা মুদ্রাস্ফীতি কম থাকার সবচেয়ে বড় উপকার। এই কারণে যাদের কাছে টাকা-পয়সা আছে, তারা সবসময় চায় এমন মুদ্রায় তাদের সম্পত্তিটা জমা রাখতে, যেসব মুদ্রার মুদ্রাস্ফীতি অনেক কম, অর্থাৎ যেসব মুদ্রার দাম অনেক ধীরে, ধীরে ফল করে। তো এই কারণে মূলত মুদ্রাস্ফীতি কম থাকাটা মুদ্রা শক্তিশালী হওয়ার জন্য খুবই জরুরি। তো এবার আমরা মুদ্রা শক্তিশালী হওয়ার ৩য় কারণটা দেখব। মুদ্রা শক্তিশালী হওয়ার ৩য় কারণ হলো যে সেই দেশ থেকে কত সহজে বিদেশে বিনিয়োগ করা যায় বা বিদেশ থেকে সেই দেশে কত সহজে বিনিয়োগ আনা যায়। যেরকম চায়না থেকে যদি আপনি বিদেশে বিনিয়োগ করতে চান, আপনি চাইনিজ হন কিংবা না হন, তাহলে কিন্তু আপনি বছরে $৫০,০০০ বেশি বিদেশে বিনিয়োগ করতে পারবেন না। একইভাবে আপনি যদি চাইনিজ ইউয়ানকে ডলারে রূপান্তর করতে চান চায়না থেকে, তাহলে কিন্তু আপনি $৫০,০০০ বেশি চাইনিজ ইউয়ানে রূপান্তর করতে পারবেন না। কিন্তু আপনি যদি জাপান থেকে যদি বিদেশে বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন নেই। বা জার্মানি থেকে আপনি যদি বিদেশে বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন নেই। তো এই কারণে দেখা যায় যে ইউরো বা ইউয়ান থেকে, অর্থাৎ চাইনিজ ইউয়ান থেকে অনেক বেশি শক্তিশালী। কারণ চায়না থেকে সহজে বিদেশে বিনিয়োগ করা যায় না। মুদ্রা শক্তিশালী হওয়ার ৪র্থ কারণটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো মুদ্রা শক্তিশালী হওয়ার ৪র্থ কারণ হলো যে, যেই দেশ থেকে এই মুদ্রা ছাড়া হচ্ছে, সেই দেশে থেকে বিনিয়োগ পাওয়ার সুযোগ কতটুকু? অর্থাৎ সেই দেশে মোট সম্পদের পরিমাণ কত বেশি সেটা। আমরা ভিডিও শুরুতে সুইস ফ্রাঁ এর কথা বলেছিলাম। তো সুইস ফ্রাঁ কিন্তু অন্য যে ৫ টা মুদ্রার কথা বলা হয়েছে, অর্থাৎ ইউরো, ডলার, পাউন্ড, ইয়েন বা ইউয়ান, এই মুদ্রাগুলো থেকে কিছুটা ভিন্ন। এটার একটা বড় কারণ হলো যে সুইজারল্যান্ড কিন্তু খুবই ছোট একটা দেশ। সুইজারল্যান্ড কিন্তু খুব বড় কোনো দেশ না। তো এই দেশের মোট জিডিপি কিন্তু $1 ট্রিলিয়ন এর নিচে। কিন্তু এইখানে এই সুইস ব্যাংক অনেক বেশি ধনী। যেখানে আমেরিকার জিডিপি সুইজারল্যান্ড থেকে প্রায় ৩০ গুণ বড়। সে সেখানে কিন্তু আমেরিকার ব্যাংকগুলোর মোট সম্পত্তি কিন্তু সুইজারল্যান্ড থেকে খুব বেশি না। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর মোট সম্পত্তির পরিমাণ $৪ ট্রিলিয়ন। অপরদিকে আমেরিকার ব্যাংকগুলোর মোট সম্পত্তির পরিমাণ $২৩ ট্রিলিয়ন এর মতো। তো সুইজারল্যান্ডের চেয়ে আমেরিকার জিডিপি ৩০ গুণ বেশি। কিন্তু সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর মোট সম্পত্তির পরিমাণ কিন্তু আমেরিকার ৬ ভাগের ১ ভাগ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কিন্তু আসলে অনেক ধনী। তো এত ধনী হওয়ার কারণে এই সুইস ফ্রাঁ এর গুরুত্ব এত বেশি। কারণ সুইজারল্যান্ডের ব্যাংকগুলো থেকে খুব সহজে আপনি ঋণ পেতে পারবেন। কারণ তাদের কাছে যথেষ্ট পরিমাণ ক্যাশ আছে। আমেরিকাকে আমরা যে এত বেশি গুরুত্ব দেই, অর্থাৎ আমেরিকার অর্থনীতি যে পৃথিবীতে এত বেশি গুরুত্ব রাখে, এর পিছনে কিন্তু আমেরিকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর অনেক বড় ভূমিকা আছে। আমেরিকার ব্যাংকগুলোর মোট সম্পত্তির পরিমাণ $২৩ ট্রিলিয়ন, যেটা আমরা আগেই বলেছি। আর আমেরিকার ব্যাংকগুলো আরেকজনের সম্পত্তি ম্যানেজ করে। অর্থাৎ তার নিজস্ব সম্পত্তি না, বরং তারা যে আরেকজনের সম্পত্তি ম্যানেজ করে, সেটার পরিমাণ প্রায় $৫০ ট্রিলিয়ন। তো এত বিশাল পরিমাণ সম্পত্তি আমেরিকার ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর হাতে থাকার কারণে আমেরিকা থেকে খুব সহজে আপনি বিদেশে বিনিয়োগ আনতে পারবেন এবং তাদের কাছে অনেক বেশি ক্যাশ ফ্লো থাকে। তো এই ক্যাশ ফ্লো এর কারণে ইউএস ডলার এত বেশি শক্তিশালী। কারণ সেখানে খুব সহজে বিনিয়োগ করা যায় এবং সেখান থেকে খুব সহজে বিনিয়োগ আনাও যায়। তো মুদ্রা শক্তিশালী হওয়ার ৫ম কারণটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো মুদ্রা শক্তিশালী হওয়ার ৫ম কারণটা একটু আলাদা। সেটা হলো যে ২য় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর সব দেশ মিলে একটা সিস্টেম তৈরি করে, সেটা হলো ব্রেটন উডস সিস্টেম। এই সিস্টেমটা তৈরি করার মূল কারণ ছিল যে ২য় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ছাড়া পৃথিবীর সব দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। তো তখন আমেরিকাকে কেন্দ্র করে আমেরিকার যারা মিত্র দেশ আছে, তারা একটা মুদ্রা নীতি তৈরি করে। এই মুদ্রা নীতির কেন্দ্রে ছিল আমেরিকা। তো এই ব্রেটন উডস সিস্টেমের একটা অন্যতম ধারা ছিল যে ডলার পৃথিবীর সব দেশের মুদ্রার রিজার্ভ মুদ্রা হিসেবে কাজ করবে। অর্থাৎ ডলারের মাধ্যমে সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্য করা হবে। অর্থাৎ সেই সময়ে এটা নির্ধারণ করা হয়েছিল, যদি এখন বর্তমানে অনেকটা বিষয়গুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা করার কারণে ডলার পৃথিবীর মধ্যে স্বর্ণের পরে সর্বপ্রথম আন্তর্জাতিক মুদ্রা হিসেবে স্বীকৃতি পায়। ডলার যেহেতু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আন্তর্জাতিক মুদ্রা, এ কারণে এটার একটা বিশেষ গুরুত্ব আছে। তো আপনি যদি ডলারের যত বৈশিষ্ট্য আছে, সেই সব বৈশিষ্ট্য যদি আপনার দেশের মুদ্রার মধ্যে থাকে, তারপরে কিন্তু আপনি ডলারের সমপর্যায়ে পৌঁছানো আপনার জন্য কষ্টকর হবে। এর মূল কারণ হলো ডলার যেহেতু প্রথম আন্তর্জাতিক মুদ্রা এবং প্রথম হিসাবে এটার একটা বিশেষ গুরুত্ব আছে, যেটা অন্য
যে কোনো মুদ্রার আসলে সেভাবে নেই। তো এই কারণে অনেকটা বলা যায় যে আমেরিকার অর্থনীতি যদি খুব বাজেভাবে ক্র্যাশ না করে, তাহলে ডলার পৃথিবীর মধ্যে যে ১ নাম্বার মুদ্রা, এই আসন থেকে ডলারে নেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এত বেশি শক্তিশালী। কারণ সেখানে খুব সহজে বিনিয়োগ করা যায়। তো এবার আমরা আরেকটা বিষয় আলোচনা করব। সেটা হলো মুদ্রা শক্তিশালী হওয়ার কারণে এই দেশগুলো কি সুবিধা লাভ করে। গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকার বাজেট বাস্তবায়নের জন্য প্রায় ২,৫৫,০০০ কোটি টাকা ঋণ নিয়েছিল। যেটা আমাদের বাজেটের প্রায় ৩৪% ছিল। এবং গত কয়েক বছরে বাংলাদেশ সরকার ঋণ নীতি নিতে বর্তমানে বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা দাঁড়িয়েছে। তো এত ঋণ নেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই একটা বাজে প্রভাব পড়েছে। সেটা হলো ভবিষ্যতে যদি কোনো কারণে বাংলাদেশ এই ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে আমরা আমাদের দেশকে দেউলিয়া হিসেবে ঘোষণা করতে বাধ্য হব এবং দেশি কিংবা বিদেশি যেকোনো উৎস থেকে বাংলাদেশ সরকারের জন্য ঋণ নেওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি বড় কোনো ক্রাইসিসে পড়ি, তাহলে আমরা ঋণ নিতে পারব না। কিন্তু একটা অবাক করার বিষয় হলো যে পৃথিবীর অন্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে সে তুলনায় বাংলাদেশ সরকার কিন্তু অনেক কমই ঋণ নিয়েছে। যেরকম বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ তাদের জিডিপি ৩৮-৩৯%। অথচ জাপানের সরকারের মোট ঋণের পরিমাণ তাদের জিডিপির ২৫৬.৩%। আমেরিকার মোট ঋণের পরিমাণ তাদের জিডিপির ১১৮.৮%। এবং এই লিস্টে জার্মানি ছাড়া আর যত দেশ আছে সেগুলোর মোট ঋণের পরিমাণ তাদের জিডিপি প্রায় ১০০% কাছাকাছি বা ১০০% থেকেও বেশি। কিন্তু এইসব দেশ এত ঋণ নেওয়ার পরেও ঋণদাতারা কিন্তু তাদেরকে ঋণ দিতে অনাগ্রহী না। তারা যদি এখনো ঋণ নিতে চায়, ঋণদাতারা তাদেরকে ঋণ দিবে। এটার একটা বড় কারণ হলো তাদের দেশের মুদ্রা অনেক বেশি শক্তিশালী। কিন্তু বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ যদি আমাদের জিডিপির ১০০% বা এর কাছাকাছি চলে যায়, তাহলে কিন্তু ঋণদাতারা এত সহজে আমাদেরকে ঋণ দিবে না। এর কারণ হলো বাংলাদেশের মুদ্রা এত বেশি শক্তিশালী না। এর একটা উদাহরণ হিসেবে আমরা শ্রীলঙ্কাকে তুলে ধরতে পারি। শ্রীলঙ্কা আমরা জানি যে ২০২২ সালে দেউলিয়া হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে কিন্তু তাদের মোট ঋণের পরিমাণ ছিল তাদের জিডিপি ১২০%। অর্থাৎ বলা যায় যে বর্তমানে আমেরিকা মোট ঋণের পরিমাণ পার্সেন্টেজ হিসেবে শ্রীলঙ্কার প্রায় সমান। অথচ শ্রীলঙ্কার সরকার নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছে, কিন্তু আমেরিকা কিন্তু নিজেদেরকে দেউলিয়া হিসেবে ঘোষণা করতে বাধ্য না। বরং ধারণা করা হচ্ছে যে সামনের বছরগুলোতে আমেরিকার সরকার আরো অনেক বেশি ঋণ নিবে। তো ঋণদাতারা কেন এসব ধনী দেশগুলোকে ঋণ দিয়ে যাচ্ছে অনবরত? এটার মূল কারণ হলো ঋণদাতারা এ বিষয়ে আশ্বস্ত যে এসব দেশ যদি কোনো কারণে এসব দেশকে তাদের ঋণ পরিশোধ করার জন্য টাকা ছাপানোও লাগে, তারপরেও আহ তাদের আসলে সেরকম কোনো সমস্যা হবে না। তারা দরকার পড়ে টাকা ছাপিয়ে ঋণ দিয়ে দিতে পারবে, ঋণ পরিশোধ করতে পারবে এবং এটাতে তাদের মুদ্রার যে মান যে খুব বেশি ফল করবে, এটা ঋণদাতাদের কাছে মনে হয় না। তো এই কারণে এসব দেশের সরকারকে ঋণ দেওয়াটাকে ঋণদাতারা অনেক বেশি সেফ মনে করে। তো যদিও এই গভর্নমেন্টগুলো, বিভিন্ন দেশের গভর্নমেন্টগুলো যে এত বেশি ঋণ নিচ্ছে, সেটা নিয়ে অর্থনীতিবিদরা অনেক বেশি দ্বিধাবিভক্ত এবং অনেক অর্থনীতিবিদই এই বিষয়ে সরকারগুলো সমালোচনা করছে। কিন্তু বাস্তবতা হলো যে এসব দেশ তাদের মুদ্রা শক্তিশালী হওয়ার ফায়দাটা এভাবে ঋণ নেওয়ার মাধ্যমে নিচ্ছে, যেটা আমাদের মতো যে ক্ষুদ্র অর্থনীতির দেশগুলো আছে সেগুলো করতে পারে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ডলার বা ইউরো এই মুদ্রাগুলো বর্তমান পৃথিবীতে এত বেশি শক্তিশালী। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমি আব্বাস ইব্রাহিম। আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।